বাংলায় একটা প্রবাদ আছে, ঘুটে পড়ে গোবর হাসে। হঠাৎ এই ঘুটে আর গোবরের প্রবাদ নিয়ে আমি খবরিলাল বিবেক আপনাদের সামনে কেন চলে এসেছি? কারণ আছে। বছরের শুরুর দিনটাতেই আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে বেনজির বিদ্রোহ। একের পর এক বিভিন্ন সভামঞ্চ থেকে বিভিন্ন নেতারা তারা কিন্তু মুখ খুলছেন, প্রবীণ নবীন বিতর্ক। সেই সময় দাঁড়িয়ে কোথাও গিয়ে যেন অলক্ষ্যে বছরের প্রথম দিনটাতে মিটিমিটি হাসছিলেন একদা এই দলের প্রাক্তন এবং বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাসছিলেন হয়তো দিলীপ ঘোষও, হাসছিলেন হয়তো সুকান্ত রাও। কিন্তু সাম্প্রতিক সময়ে নিউ টাউনের একটি হোটেলে বিজেপির নির্বাচন সংক্রান্ত বা নির্বাচনী কমিটি সংক্রান্ত যে বৈঠক হলো, তারপরে বিজেপির মধ্যে যে বিদ্রোহের বা গোষ্ঠীদ্বন্দ্বের যে গনগনে আজ এখন উত্তাপের আকারে সবাই বুঝতে পারছে, এবং সেই উত্তাপ শুধুমাত্র বিজেপির ওই নিউ টাউনের হোটেল নয়, সেখান থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তরেও ছড়িয়ে পড়বে, সেরকমই একটা আশঙ্কা করা হচ্ছে। তারপর তো এই প্রবাদটাই একেবারে সব থেকে ভালো প্রযোজ্য, তাই নয় কি? কারণ আমরা এতদিন ধরে বলছিলাম যে তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, একদিকে আমরা দেখেছি ব্যারাকপুরে, সেখানে সোমনাথ শ্যাম বনাম অর্জুন সিং। অপরদিকে আমরা দেখলাম সাম্প্রতিক সময় বলাগড়ে, সেখানে রুনা খাতুন বনাম মনোরঞ্জন ব্যাপারী। বিভিন্ন সময় আবার মুখপাত্রদের মধ্যেও বিদ্রোহ রয়েছে। একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের বিদ্রোহ, মুখোমুখি তারা একজন আরেকজনকে একেবারে বাক্যবাণ ছুড়ে যাচ্ছেন, যেন মহাভারতের যুদ্ধে কর্ণ আর অর্জুন মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছেন। বিজেপির ক্ষেত্রে একজন আরেকজনকে ওই রকমভাবে আলপটকা মন্তব্য করেন না ঠিকই, কিন্তু বিজেপির তিন মূর্তি যাদের ধরা হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, অর্থাৎ দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার, তাদের কখনো একসাথে এক মঞ্চে আজ অবধি দেখা গেল না, ঠিকঠাক মতো দেখা গেল না। দলীয় কোনো বড় সমাবেশ হলে দেখা যায়, কিন্তু নইলে পরে ছোটোখাটো যাই অনুষ্ঠান দেখবেন, তাতে হয় শুভেন্দু অধিকারী, বেশিরভাগটা সময় তিনি একাই মাঠে রাজত্ব করছেন, কিছু কিছু সময় সুকান্ত মজুমদার। অপরদিকে দিলীপ ঘোষ, তিনিও খবরে আছেন, তিনি সকালবেলায় মর্নিং ওয়াক করতে যান এবং মর্নিং ওয়াক করতে গিয়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন বিষয়ের উপরে টিকা টিপ্পণী করেন এবং বিভিন্ন বিষয়ে তার মতামত, তার মন্তব্য জানান, এবং সেখানেও যে খুব বিতর্কিত মন্তব্য করেন বা দল বিরোধী কোনো কথা বলেন একদমই নয়, একেবারে দলের কোড অফ কন্ডাক্ট মেনে চলেন। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা বা সবথেকে সমস্যার মূল জায়গাটা হলো এই যে নির্বাচনী যে কমিটি তৈরি হয়েছে, যেটা শোনা যাচ্ছে যে 101 জনের সদস্য নিয়ে একটা নতুন নির্বাচনী কমিটি হয়েছে, যাদের মানে 35টা বিভাগের কাজকর্ম দেখতে হবে। খুব ভালো কথা, কিন্তু তাতে একজনের নাম নেই। সে নাম তো নাই থাকতে পারে, কিন্তু কার নাম নেই জানেন? দিলীপ ঘোষের। সেই মানুষটা যাকে বলা হচ্ছিল যে 2018-তে বিজেপির যে ব্যাপক সাফল্য, বঙ্গে বিজেপির উত্থান, তার পিছনে মূল বিশ্বকর্মা বলে ধরা হয় এই দিলীপ ঘোষকে। 2018 পেরিয়ে 2024, মানে একটা 5 বছরের সময়কাল কাটিয়ে এসেছে, কিন্তু দিলীপ ঘোষের আস্তে আস্তে যেন সেই পুরনো রাজ্যপাট হাত থেকে চলেই গেছে। সব থেকে বড় বিষয় হলো এখন কিন্তু তিনি কোনো পদে নেই বঙ্গ বিজেপিতে, মানে কোনো পদহীন রয়েছেন, তিনি সামান্য একজন নেতা হয়ে রয়েছেন। এককালে যিনি ছিলেন সর্বময় কর্তা, যার হাত ধরে বিজেপি বঙ্গে এই উত্থান, তার এই রকম অবস্থা দেখে কোথাও না কোথাও বিজেপির সমর্থক শুধু নয় বা বিজেপি নেতাই শুধু নয়, আম জনতার মনেও একটু প্রশ্ন জাগছে বই কি, কেন এই অবস্থা? অনেকেই বলেন যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসে যোগদান করলেন, তারপর থেকেই যেন দলে অন্যান্য নেতারা একেবারে কোণঠাসা হতে শুরু করেছেন, এবং আমরা সাম্প্রতিক সময়ে দেখছি যে যত সভা, যত মিটিং, যত মিছিল, তাতে একটাই নাম, শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদাররাও আছেন, দিলীপ ঘোষরাও আছেন, কিন্তু তাদের কোথাও না কোথাও গিয়ে প্রচারের আলোতে সেভাবে থাকতে দেওয়া হচ্ছে না বলেই অনেকে বলছেন, এবং সবাই আলাদা আলাদা খাপছাড়া ভাবে। অনেকটা ছোটোবেলাকার সেই লাঠির গল্প মনে পড়ে যায়। এক একটা লাঠিকে ধরে পটপট করে ভেঙে দেওয়া যায়, কিন্তু একসাথে যদি 10টা লাঠি একসাথে হাত বেঁধে নেওয়া হয় তাহলে কিন্তু ভাঙা যায় না। বঙ্গ বিজেপির নেতারা কি এই সহজ সরল সত্যটা বুঝতে পারছেন না? কিন্তু বিজেপিতে তো সেই সমস্যা নেই, প্রবীণ নবীন বিতর্ক তো বিজেপিতে আজ পর্যন্ত শোনা যায়নি। তাহলে দিলীপ ঘোষ কেন ব্রাত্য?
অনুপম হাজরা কি যে কথাটা বলেন বারংবার, যে দলের কোনো একটি বিশেষ শ্রেণী বা বিশেষ গোষ্ঠী, তাদের যারা পছন্দের লোক, যাদের যারা কাছের লোক, তারাই শুধু সমস্ত দায়িত্ব পাবেন, বাকিরা সবাই ব্রাত্য হয়েই থাকবেন, এবং এই জন্যই দলের কিছু হচ্ছে না। এই জন্যই কি আশা জাগিয়েও 21-এ শেষমেশ ওই 70-75টা আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বিরোধী দল হয়ে? প্রশ্ন উঠছে। আবারও 2021 পেরিয়ে 2024-এর যে মহাযুদ্ধ, সেই মহাযুদ্ধের প্রাককালে একই ভুল করছে বঙ্গ বিজেপি। এককালে যিনি একা হাতে বলা হয় যে গোটা ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন, তাকে প্যাভিলিয়নে এইভাবে বসিয়ে রাখা, রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা, সেটা কি ঠিক করা হচ্ছে? দলের মধ্যে কিন্তু এখন বিদ্রোহের আগুন এমনিতেই ধিকি ধিকি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। একদিকে লকেট চ্যাটার্জি, তিনি কিন্তু হুগলিতে যে কমিটি তৈরি করা হয়েছে তাতে তাকে কোনোভাবে জানানো হয়নি, সেই নিয়ে বিক্ষুব্ধ। অপরদিকে কিন্তু বিভিন্ন নেতারা বলছেন এই যে জেলা কমিটি তৈরি হলো, জেলার কোনো লোকজনই জানে না, অথচ কমিটি তৈরি হয়ে গেল, তাহলে মিটিংটা হচ্ছে কি? যদিও মানে একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন এসেছিলেন, তখন তিনি যে একটা কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন, নির্বাচনী ম্যানেজমেন্ট কমিটি, ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি, তাতে দিলীপ ঘোষের নাম আছে, তাতে তাবর নেতৃত্বের নাম আছে, কিন্তু তারপরে মাঠে নেমে যারা কাজ করবেন, যারা দায়িত্ব ভাগ করবেন, তাদের মধ্যেই তো নামটা নেই। অপরদিকে কিন্তু পাহাড়েও এই ভরা শীতে বিজেপির অন্দরে বিক্ষোভের আজ। বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি কিন্তু পরিষ্কার বলেইছেন, পাহাড়ে যদি কোনো রকম প্রার্থী না দেওয়া হয়, কারোর সাথে জোটফোট করা হয়, তাহলে কিন্তু ভাই মানবো না, আমি মানছি না, আমি আলাদা করে প্রয়োজনে নির্দল হয়ে দাঁড়িয়ে যাব। রাজু বিস্তা কি বলবেন কেউ জানে না, কিন্তু পরিষ্কার বক্তব্যটা এটাই যে দলের যে সংগঠন, সেই সংগঠন কিন্তু এই মুহূর্তে একেবারে নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে আছে। দুর্নীতিতে বিদ্ধ হয় যদি তৃণমূল, তাহলে গোষ্ঠী কন্দলে বা গোষ্ঠীর এই মনোমালিন্যে কিন্তু বিদ্ধ বিজেপিও। ফলে কোনো দলই এই মুহূর্তে খুব একটা সুবিধাজনক পর্যায়ে নেই, এবং এই দুই লড়বড়ে ঘোড়া, তারা এই ভোট ময়দানে কি দৌড় দৌড়াবে এবং শেষ ল্যাপে কে কাকে টেক্কা দেবে, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের আর নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।